আজাদির সংগ্রাম কর্নেওয়ালা লোক। জানি না আমাদের বাংলায় আর কবে হবে, আর জানি না শত শতাব্দীর পরেও আমাদের বাংলায় এই উসমান হাদি নামে কোনো হাদি আসবে কিনা। আমরা সবাই হাদি হব, জীবন দেব, কিন্তু জুলাই দেব না। হাদি আমাদের কাছে অনেক বড় মাপের মানুষ। সে আমাদের বয়সের অনেক ছোট হলো, কিন্তু আমাদের তার আদর্শ, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তার প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের থেকে অনেক উপরে ছিল, অনেক উঁচু ছিল। আমাদের ওসমান হাদি ভাই চলে গেছে। ওসমান হাদি ভাই এমন একটা লোক ছিল, তার মতো লোক জানি না আর কবে হবে আমাদের বাংলায়। তার মতো লোক, আজাদির সংগ্রাম কর্নেওয়ালা লোক, জানি না আমাদের বাংলায় আর কবে হবে, আর জানি না শত শতাব্দীর পরেও আমাদের বাংলায় এই উসমান হাদি নামে কোনো হাদি আসবে কিনা। তবে আমরা স্বপ্ন লালন করি, আমরা আশা পোষণ করি, আমাদের মতো এ বাংলার জমিনে আজ থেকে হাদি ভাইয়ের শেষ হওয়া থেকে বাংলার জমিনে হাজারো আজাদি, হাজারো হাদি, হাজারো উসমান হাদি জন্ম নিবে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের একজন অগ্রনায়ক এবং তার যে ত্যাগ, আজকে জীবিত হাদির চেয়ে মৃত হাদি, শহীদ হাদি যে কত শক্তিশালী তার একটি বাস্তব প্রমাণ আজকের তার এই জানাজার অনুষ্ঠান। আমরা দেখেছি হাদিকে জুমার নামাজের ঠিক পরপর গুলি করা হলো এবং সেখান থেকে তার যাকে সেই শুটার ছিল, সেই শুটার একেবারে নির্বিঘ্নে বাংলাদেশ থেকে বের হয়ে ভারতের মতো রাষ্ট্রে চলে গেল। আর আমাদের বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই আছে, তারপরে আরও যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা আমি মনে করব এখানে ব্যর্থ। এবং সরাসরি যদি বলতে চাই, বাংলাদেশ সরকার সামান্য একটা খুনিকে ধরার জন্য তারা ব্যর্থ, আজকে হাদির জন্য রুখে দাঁড়িয়েছে। আমরা সবাই একই কণ্ঠ, আমরা সবাই হাদি হব, জীবন দেব, কিন্তু জুলাই দেব না। এটাই হচ্ছে আমাদের মূল বার্তা। আমরা সবাই হাদি হব, জীবন দেব, কিন্তু আমাদের এই বাংলাদেশ কোনো ফ্যাসিজম, কোনো ভারতীয় আগ্রাসন সহ সারা পৃথিবীর কোনো আগ্রাসন আমরা মেনে নেব না। হাদি আমাদেরকে এটাই শিখিয়েছে। এবং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে, প্রতিটি ঘরে ঘরে হাদি তৈরি হবে এবং এই হাদি আলো হয়ে এই বাংলাদেশকে আলোকিত করবে। জুলুম, অত্যাচার, নির্যাতনের অবসান হবে এবং এই হাদির আলোয় আলোকিত হয়ে বাংলাদেশের আগামীর দেশ আমরা বিনির্মাণ করব একটি সমৃদ্ধশালী। এবং হাদির যেই ওয়াদা ছিল, হাদির যেই চিন্তা ছিল, একটি সমাজকে পরিবর্তন করার জন্য সেই ইনসাফকে বেছে নিয়েছিল। সেই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন তখনই হবে যখন আমরা সবাই হাদির এই রেখে যাওয়া কাজকে আমরা এগিয়ে নিতে পারবো এবং আমরা সোচ্চার ইনশাআল্লাহ। এই দেশ পুনর্গঠনের জন্য যে ইনসাফ, এই ইনসাফ আমাদের 54 বছর ছিল না। পরস্পরের প্রতি প্রতিহিংসা ছিল। তো ওসমান হাদি ভাই যদি আমাদের বেঁচে থাকতেন, আমরা ওনার নেতৃত্বেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কায়েম করার যেই ওনার বাসনা ছিল, আমরা আশা করি যে মানুষের ইনসাফ কায়েম হইতো। এটা আমাদের জন্য অনেক ক্ষতির বিষয় হয়ে দাঁড়াইছে বাংলাদেশের জন্য। হাদি তো মানুষ হিসাবে সে বলা যায় অনেক গুণে গুণান্বিত ছিল। একটা অসাধারণ দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠস্বর, এটা খুব এই জাতির জন্য খুব প্রয়োজন ছিল। তারপরেও সে চলে গেছে। ওনার চলে যাওয়াটা অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশের জন্য। জুলাইয়ের অভ্যুত্থানে, জুলাইয়ের আন্দোলনের যে ভূমিকা, যারা অগ্রনায়ক ছিল, যে সৈনিক ছিল, সেই সৈনিকদের একজন ছিল শরীফ ওসমান হাদি। যে রাজনৈতিক দলের নেতাদের থ্রেট ছিল, যে মোবাইল ফোন থেকে থ্রেট ছিল দেশি বিদেশি, সেগুলা জানার পরেও প্রশাসন কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি? এই কথাগুলো আপনারা কেন বলছেন না? আপনারা এইগুলো বলেন। হাদি কেমন ছিল? হাদি তো ডেফিনেটলি ভালো ছিল বলে এখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। হাদি আমাদের কাছে অনেক বড় মাপের মানুষ। সে আমাদের বয়সের অনেক ছোট হলো, কিন্তু আমাদের তার আদর্শ, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তার প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের থেকে অনেক উপরে ছিল, অনেক উঁচু ছিল। যার কারণে আমরা তার জানাজা আসতে বাধ্য হয়েছি। রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শহীদ মর্যাদা দান করেন। এবং তার রেখে যাওয়া যে আদর্শ ছিল, যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, ভারত বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী যে কণ্ঠস্বর ছিল, সেটার জন্য আমরা সবাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, সবুজ গাছপালার স্বার্থে আমরা যেন সেটা তার কাজকে বাস্তবায়ন করতে পারি।